আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 115 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সারা বলল, কথা বলবেন না আব্বু, চলে যাব আমি। রায়হান খান এবার সারার দিকে দৃষ্টি রাখলেন। সময় রায়হান খানকে সব থেকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে। তার বাবাও এমন পরিস্থিতিতে পড়েছিলেন। সেদিন বাবার অনুভূতি না বুঝতে পারলেও আজ বুঝতে পারছেন। সেদিন বাবার থেকে বোনের প্রতি মায়া হচ্ছিল ভীষণ, তবে আজ মনে হচ্ছে তার বাবার প্রতি বেশি মায়া করা উচিত ছিল। সে ভুলের জন্য আজ তার সাজা পেতে হলো কিনা রায়হান খানের জানা নেই। হয়তো তাই, কারণ পরিস্থিতি সাজা দিতে ভুল করে না। রায়হান খান শুকনো ঢোক গিলে পরোক্ষ করে দেখলেন সারাকে। নাকের ফুল, হাতের চুড়ি, পায়ের দিকেও দৃষ্টি পড়ল তার। সোনার নূপুর ফর্সা পায়ে সুন্দর মানিয়েছে। রায়হান খান নিজেকে কঠোর করে থতমত কণ্ঠে বলে উঠলেন, তোমাকে রেখে দেওয়ার ক্ষমতা, এই অধিকার রয়েছে কি? সন্তান বড় হলে বাবাদের অধিকার হারায়। যাই হোক, এসেছো, ঘুরে ফিরে চলে যাও। রায়হান খান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালেন। রায়হান খানের কথায় ধারালো ছুরির মতো আঘাত করলো সারার বুকে। কথা আঘাত করার ক্ষমতা রয়েছে, রক্তক্ষরণ হয় না, তাই দৃশ্যমান হয়। আর এই সুযোগটা সবাই অতি যত্ন সহকারে নেয়। সারা এগিয়ে এলো রায়হান খানের সামনে। রায়হান খান সারার দিকে নজর রাখলেন না আর। পাশ কাটিয়ে যেতে থতমত কণ্ঠেই বললেন, আমি তোমাদের সংসারে বাধা দিচ্ছি না, তেমনি আমাকে কিছু বলতে এসো না। সারা পথ আটকালো, নিজেকে শক্ত করে বলে উঠল, এভাবে বলবেন না আব্বু, আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি আমি জানি। আপনি নিঃসন্দেহে ভালো বাবা, কিন্তু আমি ভালো সন্তান হতে পারিনি। এর জন্য দোয়া চাইব না, পারলে ক্ষমা করে দিবেন। আমি আমার ভুলের সাজা পাচ্ছি আব্বু। মাথা নত করে ফুপিয়ে কেঁদে উঠল। এমনিতেই ভীষণ নরম মেয়েটা, নিজেকে আর কত দমিয়ে রাখা যায়। সারা কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, আব্বু, সানির কোনো দোষ নেই। অকৃতজ্ঞ আপনার মেয়ে, অন্তত ওর উপর রাগ পুষে রাখবেন না। মানুষটা কখনো আপনার বিপরীতে যেতে চায়নি। অনেক বলেছিল আমাকে, আপনার মেয়ে মানেনি। সানিকে ভুল বুঝবেন না, সবাইকে কত বাজে কথা বলেছে আব্বু। বাইরের লোক কি বলুক আমায় যায় আসে না। আপনারা কেউ বলবেন না ওনার দোষ নেই। আপনার সাথে অন্যায় করেছি, তার সাজা পাচ্ছি আমি। যে বাড়িতে 20 বছর কাটিয়েছি, সেই ঘর আমার পর। এই যে আপনি আমার দিকে ফিরেও তাকাচ্ছেন না। আব্বু জানেন, আম্মু একবারের জন্য তাকায়নি। আপনাদের সকল স্নেহ থেকে বঞ্চিত এর কঠিন সাজার কি হতে পারে? ভুল করেছি তাই সাজা নিয়ে অভিযোগ নেই, কিন্তু আমার জন্য শুধু শুধু একটা মানুষকে সবার দৃষ্টিতে খারাপ হয়ে থাকবে কেন? এটা আমি কিভাবে মেনে নিই আব্বু? আমার ভুলের সাজা আমি পাবো, উনি কেন পাবে? ওনাকে ভুল বুঝবেন না, আপনাদের অকৃতজ্ঞ বিন্দুমাত্র হতে চায়নি মানুষটা। কথাগুলো বলতে বলতে হেসকে তুলছিল সারা। মেয়েটা ভীষণ অনুতপ্ত, বেশি অনুতপ্ত সানির জন্য। ভালোবেসেও যে কারো ক্ষতি করা যায়, সব ভালোবাসা যে মঙ্গলজনক হয় তার জলযন্ত্র প্রমাণ সে। শুধু ভালোবেসে নিজের সাথে সাথে মানুষটাকে কত বড় ক্ষতি করে ফেলল। সারার কিছু বলার আগে হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করলো সানি। সারা এই সময়ে খান বাড়িতে সানিকে দেখে অবাক হলো ভীষণ। রায়হান খান ঘুরে তাকালেন সানির দিকে। সানি যে ছুটে চলে এসেছে তার চেহারায়, শরীরে ঘাম দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। সানি অস্থির কণ্ঠে ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, কি পাগলামো করছিস তুই বলতো, আর আরোহী কাছে যা। দরজার কোণে ভীত চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আরোহী। সানিকে দেখে আরোহী ছুটে চলে এসেছে। সারা আহত দৃষ্টিতে তাকালো সানির দিকে, আর একবার রায়হান খানের দিকে। নিজেকে ভীষণ ক্লান্ত লাগছে সারার। বিষয়টি নজরে এলার না সানির। সারা উচ্চ কণ্ঠে প্রতিবাদ জানালো, এগুলো পাগলামো নয়, সবার ভুলের সাজা আপনি কেন বারবার পাবেন? সবার জানা উচিত আপনি কেন দোষ নিচ্ছেন। সানি বুঝতে পারছে সারাকে আজ আটকিয়ে রাখতে পারবে না। বড্ড সাহস বেড়ে গিয়েছে মেয়েটার। সানির দরজায় দাঁড়ালো, আরোহীকে উদ্দেশ্য করে বলল, ভাবি, সারাকে নিয়ে যাও, আমি আসছি। সারা যেতে চাইল না। সানি চোখে ইশারা অনুরোধ করলো সারাকে। সারা ইচ্ছে না থাকা সত্ত্বেও পা বাড়াতে হলো। মুহূর্তে সারার জন্য যেন কঠিন ছিল তেমনি ছিল হৃদয় বিতারক। সানি রায়হান খানের পিছনে দাঁড়িয়ে আছে। রায়হান খান পিছু ঘুরে সামনের দিকে তাকিয়ে রয়েছেন। তার চেহারা ভাবমূর্তি খুব বেশি বোঝা যায় না। সানি শুকনো ঢোক গিলে শুকিয়ে যাওয়া গলা ভিজিয়ে নিল। সানি শান্ত কণ্ঠে বলল, মামা জানি আবদার করা অধিকার নেই, তবু একটা আবদার ছিল। রায়হান খান কোনো প্রতি উত্তর করল না। সানি আবারও রায়হান খানের দিকে দৃষ্টি রেখে বলে উঠল, জানেনই তো মামা, আমার মার শ্বশুরবাড়িতে ঠাঁই মিলেনি। আপনার আশ্রয়ে মা আর আমি পড়েছিলাম। আমি চাই না আমার জন্য আমার মার শ্বশুরবাড়ির মতো বাবার বাড়িতেও তালা পড়ুক। আপনার বোন, আপনার মেয়ে, আপনারই রক্ত। আমি না হয় বাইরের মানুষ, ওদের একটু জায়গা দিয়েন। আমার মাকে একবার ফোন করে খান বাড়িতে আসতে বলবেন মামা। মার শরীরটা তেমন ভালো না, এক ঘরে বসে থাকে আমার উপর অভিমান করে। যদি কয়দিন খান বাড়িতে ঘুরে যেত ভালো লাগতো মার, একবার বলবেন মামা। রায়হান খান এবার ঘুরে তাকালেন সানির দিকে। রায়হান খানের দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন।
সানি এ দৃষ্টির ভাষা ধরতে পারল না। একবার তাকিয়েছিল রায়হান খানের দিকে, আবার মাথা নত করে নিয়েছে তৎক্ষণাৎ। মানুষটার উপর ভীষণ বাজে আচরণ করছিল, মনে হলেই নজর মেলাতে পারে না, কিন্তু দেয়ালে পিঠ থেকে গিয়েছিল তারও। সানি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল একবার। রায়হান খান থতমত কণ্ঠেই বলল, তুমি তোমার কথা বললে, আমি আমার কথা কাকে বলবো বলতে পারো? সানি এবার মুখ তুলে তাকালো রায়হান খানের দিকে। রায়হান খানকে আজ অব্দি এইভাবে কথা বলতে দেখেনি সানি। সানি হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল রায়হান খানের দিকে। রায়হান খান দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন, কিছু সময় থেমে বলে উঠলেন আবারও, তোমার মা আমার 12 বছরের ছোট, অথচ ওর জীবন রঙিন হয়ে ওঠার আগেই শেষ। ও আমার কত আদরের, কত স্নেহের জানো? আমার চোখের সামনে আমার বোনের দীর্ঘ 17 বছর ধরে পড়ছে। একটা বড় ভাইয়ের কাছে কতটা যন্ত্রণাদায়ক বুঝো তুমি, যে ধ্বংস খেলায় আমার মেয়েকেও জড়ালে। তোমার বাবা তো আমার বোনের জীবন শেষ করে দিয়েছে, পালিয়েছে। এ জ্বালায় পড়তে হচ্ছে আমাকে। তোমার বাবার কি আর যায় আসে এতে? আর তুমি তার ছেলে, আমার বোন, আমার মেয়ে, দুজনের জীবন ধ্বংস করে দিয়েছ। তুমি কি জানো একজন বাবা তার সন্তানদের ভালোর জন্য কতটা নিষ্ঠুর হতে পারে? সানি হতবাক হয়ে রায়হান খানের সব কথা শুনে যাচ্ছিল। কী ভেবে সানি মৃদু সুরে হাসলো একটু, তবে রায়হান খানের কথায় কোনো প্রতি উত্তর করলো না। সানি এগিয়ে গেল ঘরের কোনায় থাকা টেবিলের দিকে। দু একটা বই রয়েছে টেবিলে, আর একটা টিভি লাইট, তেমন কিছু নেই আর। সানি টেবিলে বইগুলো হাত দিয়ে কিছু সরিয়ে খুঁজছিল। রায়হান খান কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেদিকে। সানি অবশেষে তার কাঙ্ক্ষিত জিনিস খুঁজে পেল। একটা গাঢ় সবুজ রঙের মাঝারি আকৃতির ডায়েরি হাতে নিল, টেবিলে পড়ে থাকা একটা কলমও হাতে নিল। লম্বা একটা শ্বাস নিয়ে এগিয়ে গেল, সোফাতে আরাম করে বসলো সানি। রায়হান খান শুধু কৌতূহল নিয়ে সানির কর্মকাণ্ড দেখছিলেন। সানি ডায়েরির সাদা পেজে কলম দিয়ে লিখতে শুরু করলো। রায়হান খান দূরে দাঁড়িয়ে থাকায় লেখা দেখতে পারছিল না। এমনিতেও ইদানিং চোখে কম দেখে রায়হান খান। শুধু নজর পড়ল সানির অস্বাভাবিকভাবে ঘামছিল, শুধু কেমন উসকুস করছিল মাঝে মাঝে। লেখার মাঝে মাঝে কলমও আটকে যাচ্ছিল। বেশ সময় পর সানি উঠে দাঁড়ালো সোফা থেকে, ঠোঁটের কোণে হাসি এনে বলে উঠল, একটা বাবা সন্তানের জন্য এর থেকে বড় নিষ্ঠুর হতে পারে, তাই না মামা? রায়হান খান অবাক হয়ে তাকিয়ে রইল সানির যাওয়ার দিকে। সানি বেরিয়ে যাওয়ার পর নিজের দরজার সামনে এসে দাঁড়ালেন। পর্দা আড়ালে একটু উকি দিলেন রায়হান খান। সানি নিচে দাঁড়িয়ে থেকে উচ্চ গলায় ডাক ছাড়লেন, সারা যেতে হবে এখন। সানি ডাক কাণ্ডে পৌঁছাতে সাফির ঘর থেকে বেরিয়ে এলো সারা। একবার উকি দিল সাফির ঘরে বা পাশে থাকা তার পরিত্যক্ত ঘরটার দিকে। কি নির্মম আর হৃদয় বিদারক মুহূর্ত ছিল সে সময়টুকু। আরোহী সাফির বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। এক গ্লাস পানিটুকু খায়নি দুইজন। নারীদের মতো খুব সহজে কেঁদে নিজের বুক ভেতর চাপা কষ্ট বহির্প্রকাশ ঘটানোর ক্ষমতা নেই পুরুষের। এসব ক্ষেত্রে পুরুষদের ভীষণ চক্ষু লজ্জা, নয়তো নিজের দুর্বলতা প্রকাশ নারাজ। সাফি নিজেকে শক্ত করে আরোহীর মাথায় হাত বুলালো। রায়হান খান টেবিলের উপর রাখা ডায়েরির হাতে নিলেন। সানির হাতে লেখা ছোট অক্ষরের, আর প্রতিটি অক্ষর একদম এক মাপের। লাইনগুলো অতি নিখুঁতভাবে সোজা থাকে। রায়হান খান নিস্তব্ধ হয়ে নীরবে লেখাগুলো পড়লেন। আমি সানি মেহরাজ শিকদার পূর্ণ সচেতন মনে এ কথাগুলো লিখে যাচ্ছি যে এই পৃথিবীতে ছেড়ে যাওয়ার পর আমার জন্য কারো চোখের জল ঝরাতে হবে না, বিশেষ করে আমার সহধর্মিনীর। তার উপর শোকের কোনো প্রথা চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই। সে যেন ইচ্ছে মতো বাঁচে, হাসে, আবার নতুন করে জীবন পথ খুঁজে নেয়। প্রয়োজনে তার ইচ্ছের বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করা হোক, কারণ আমি চাই আমার চলে যাওয়ার জীবনকে থমকে না দিক। আমার ঘর, সেই ঘর যেখানে আমার স্বপ্ন আর তার নিঃশ্বাস মিশে রয়েছে, সেই ঘরে শুধুই আমার স্ত্রীর অধিকার। সেখানে অন্য কারো প্রবেশ, অধিপত্য কিংবা কৃতিত্ব আমি মেনে নিতে পারবো না। আমার মৃত্যুর পরও সেই ঘরে আমার স্ত্রী নতুন করে জীবন শুরু করবে। বাড়ির দলিল অনুযায়ী অর্ধেক মালিকানা থাকবে আমার মা শায়লা বেগমের, আর বাকি অর্ধেক আমার সহধর্মিণী সারা মেহরুব খানের। এই সিদ্ধান্ত অটল, ঠিক আমার মৃত্যুর মতোই অনিবার্য। আর একটি কথা, যদি আমার চলে যাওয়ার পর ভাগ্য কোনো নিষ্ঠুর পরিহাসে আমার স্ত্রী গর্ভে আমার সন্তান আসে, তবে সেই শিশুকে মুক্তি দিতে হবে এই পৃথিবীতে আলো দেখার আগেই। কারণ আমি চাই না আমার অস্তিত্বের কোনো অংশ এই দুনিয়াতে থেকে যাক। আমার নাম, আমার রক্ত, আমার চিহ্ন সব কিছু ধূলিসাৎ হয়ে যাক সুমের স্রোতে, যেন আমি কখনো ছিলামই না। আমি সানি মেহরাজ শিকদার এই কথাগুলো লিখে যাচ্ছি আমার অনুপস্থিতিতে ভবিষ্যতের জন্য। আমার অন্তিম ইচ্ছের একমাত্র সাক্ষী রায়হান খান। লেখার শেষে বড় করে সানির স্বাক্ষর। রায়হান খানের মতো কঠোর পুরুষের চোখ জোড়া থেকে নোনাজল গড়িয়ে পড়ল। ঠোঁট চোখের পাতা, হাত অনবরত থরথরিয়ে কাঁপছিল তার। শরীরের শক্তি ক্রমশই যেন হারিয়ে ফেলেছিলেন। রায়হান খানের দৃষ্টি পড়ল পরের পৃষ্ঠায়। জানি দ্বিতীয় জন্ম বলতে কিছু হয় না, এমনিতেও এই দুনিয়াতে দ্বিতীয়বার আমার আসার কোনো ইচ্ছে নেই। তবুও যদি এই দুনিয়াতে আমাকে পাঠানো হয়, আমি আপনার মতো একজন পিতা চাইব, যে আমার ভালোর জন্য নিষ্ঠুর হবে। মামা, উল্টো কথা আমিও বলতে পারি। আপনার বোন আর আপনার মেয়ে দুজনে আমার এই নিষ্ঠুর জীবন পাবার জন্য দায়ী। আমার ধ্বংসের কারণ দুই নারী। এক বদনাম রক্ত নিয়ে, আরেক বদনামে ভালোবাসে। অনাকাঙ্ক্ষিতভাবে দুইটা বদনামই একই, দুইটায় জোর করে চাপানো হয়েছে।
একজন মাতৃত্বের স্বাদ নিতে দুনিয়াতে এনেছে, আর একজন জোর করে আমার জীবনে আধিপত্য খাটিয়েছে। আপনার অতি আদরের বোন আর স্নেহের দুইজনই মানুষের ইচ্ছে পূরণ করতে এই অভিশপ্ত জীবন গ্রহণ করতে হয়েছে। তবে এসব অভিযোগ করা আমার কোনো অধিকার নেই, কারণ আমার আপনার মতো একজন পিতা নেই। রায়হান খান নিস্তব্ধ হয়ে দুর্বল হয়ে পড়ে দেহটা নিয়ে এগিয়ে গেলেন বিছানায়। ডায়েরিটা মাথার কাছে রেখে চুপচাপ চোখ বন্ধ করে বিছানায় গায়ে এলিয়ে দিলেন। মাথা যন্ত্রণা করছে ভীষণ। মন আর মস্তিষ্কের টানাপোড়েনের থেকে কঠিন পীড়া আর একটাও হতে পারে না। মস্তিষ্ক তার জেট অটল, হার মানতে নারাজ, তবে এই মন বিষয় বিরোধিতা চালিয়ে যাচ্ছে। একই দেহ একই আত্মা, তবু তাদের মতামতের ভিন্ন আকাশ পাতাল ফারাক। সানি পুরো রাস্তা নীরবে এসেছে, বাড়ি ফিরে তখন থেকে চুপচাপ শুয়ে রয়েছে। চোখের পাতা তখন থেকেই বন্ধ। সারা অসহায় আর ভীতু চেহারা নিয়ে সানির মুখের দিকে তাকিয়ে রয়েছে শুধু। সানি একদম সোজা হয়ে দুই হাত বক্ষে ভাঁজ করে রেখে টান টান হয়ে শুয়ে রয়েছে, আর সারা পাশে চুপচাপ বসে রয়েছে। সানি তার আচরণে মন খারাপ করেছে। তাকে না জানিয়ে বাড়িতে গিয়েছে, এভাবে চেঁচামেচি করে সানির কাছে ভালো লাগেনি হয়তো, কিন্তু তখন তার মস্তিষ্কে সম্পূর্ণ তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। সানির এরম নীরবতা একদম ভালো লাগছে না সারার কাছে। মানুষটা কত রসিক, মানুষটা নীরবতা খারাপ লাগা আরও বাড়িয়ে দিচ্ছে যেন। সারা জড়সড় হয়ে এগিয়ে এলো সানির দিকে, এক হাত দিয়ে সানির বুক থেকে সানির হাতগুলো সরিয়ে দিল। সানি এক প্রতিক্রিয়া দেখালো না। সারা সানির বুকে মাথা ঠেকিয়ে চুপচাপ শুয়ে পড়ল। সানি এবার নড়ে চড়ে উঠল, মস্তিষ্কে করা নাড়ল কঠোর চিন্তা ভাবনায়। তার সহধর্মিণী অন্য পুরুষের বুকে এভাবে মাথা ঠেকাবে? কথাগুলো ভাবতেই রক্তে বেগানিত ছোটাছুটি বেড়ে গেল। একবার প্রশ্ন করতে চাইল, পরক্ষণ নিজের কর্মকাণ্ডে নিজেই চিন্তাধারা কঠোরভাবে বাধা দিল সানি। চোখের পাতা বন্ধ রেখেই এক হাতে সারার বাহু ধরে নিজের নিকটে নিয়ে এলো, আরও দূরত্ব রাখতে দিল না সানি। সারা খেয়াল করছিল সানির হৃৎপিণ্ডের আওয়াজ কেমন অস্বাভাবিকভাবে কাঁপছিল। আওয়াজগুলো স্পষ্ট শুনতে পাচ্ছিল সারা। সানি তখনও নীরব। সারা মুখ উঁচু করে সানির দিকে তাকালো, আহত কণ্ঠে বলে উঠল, রাগ করেছেন? সানি এবার চোখ বন্ধের পাতাগুলো খুলল, মাথা ঝুঁকে সারার দিকে তাকালো। সারা আহত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সানির দিকে। মায়াবী মুখটা ছোট হয়ে এসেছে। সানি সারার দিকে তাকিয়ে শান্ত সুরেই বলল, চলবে। পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়ে গেছে, তো সবাই দেখে নেবেন। ধন্যবাদ।